হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নাইম। আজকে আমরা পড়ব ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি কোর্সের বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি চ্যাপ্টারটা। আজকের ক্লাসটা মূলত অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। প্রথমে আমরা জেনে নেব প্রবাবিলিটি কী। রেট অফ অকারিং অর নন অকারিং এনি ইভেন্ট ইজ কল্ড প্রবাবিলিটি। অর্থাৎ কোনো ঘটনা ঘটার কিংবা না ঘটার হারকে প্রবাবিলিটি বলা হয়। সহজ কথায় কোনো সম্ভাবনাকে আমরা যখন গাণিতিক আকারে বা কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি সেটাই হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফেভারেবল ইভেন্ট ইজ ডিভাইডেড বাই টোটাল ইভেন্ট। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ দি এলিমেন্টস ইন সেট এ ইজ ডিভাইডেড বাই নাম্বার অফ দি এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। এই সূত্রটা বোঝার জন্য আমাদের আগে কয়েকটা বেসিক জিনিস জেনে আসতে হবে। আচ্ছা, হোয়াট ইজ ফেভারেবল ইভেন্ট? দ্য আউটকাম উই আর লুকিং ফর ইন অ্যান এক্সপেরিমেন্ট ইজ কল্ড ফেভারেবল ইভেন্ট। অর্থাৎ কোনো একটা এক্সপেরিমেন্ট করে আমরা যা চাই বা যা প্রত্যাশা করি সেটাই হচ্ছে ফেভারেবল ইভেন্ট। যেমন আমরা যদি একটা কয়েন টস করি এবং বলি যে এই এক্সপেরিমেন্টে হেড আসার সম্ভাবনা কত, সেক্ষেত্রে এখানে হেড আসাটাই হচ্ছে ফেভারেবল ইভেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্যাম্পল স্পেস। দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড এ স্যাম্পল স্পেস। অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট করলে আমাদের যে সকল ফলাফল আসতে পারে সবগুলো ফলাফল নিয়ে আমরা যদি একটা সেট গঠন করি, সেটটাকেই বলা হয় স্যাম্পল স্পেস, যেটাকে আমরা ছোটোবেলার ইউনিভার্সাল সেটের সাথে তুলনা করতে পারি। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, সেক্ষেত্রে আমাদের কী কী ফলাফল আসতে পারে? হেড অথবা টেল। এই হেড এবং টেল এই দুইটাকে নিয়ে যেই সেট গঠন করা হয় সেটাকে আমরা বলতে পারি স্যাম্পল স্পেস। অথবা আমরা যদি একটা লুডুর ছক্কা বা ডাইস থ্রো করি, সেক্ষেত্রে আমাদের ফলাফল আসতে পারে 1 বা 2 বা 3 বা 4 বা 5 কিংবা 6। এখানে 1 2 3 4 5 6 নিয়ে যেই সেটটা গঠন করা হয় সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস। ইভেন্ট কি? এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট, বা এটাকে আমরা এলিমেন্টও বলতে পারি। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, সেক্ষেত্রে স্যাম্পল স্পেস হচ্ছে হেড এবং টেল। এখানে হেড এবং টেল এই প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি ইভেন্ট বলা হয়। র্যান্ডম এক্সপেরিমেন্ট হোয়ার অল পসিবল আউটকামস আর নোন বাট দ্য এক্সাক্ট রেজাল্ট ইজ আনপ্রেডিক্টেবল। অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটি এক্সপেরিমেন্ট যার ফলাফল কি কি আসতে পারে তা আমরা আগে থেকে জানি, কিন্তু স্পেসিফিকভাবে কি আসবে সেটা আমরা বলতে পারি না। একটা কয়েন টস করার কথাই বলি, আমরা যদি একটা কয়েন টস করি সেক্ষেত্রে আমরা জানি যে হয় হেড অথবা টেল, দুইটার যে কোনো একটাই আসবে। অর্থাৎ কি কি আসতে পারে সেটা আমরা জানি, কিন্তু হেড আসবে নাকি টেল আসবে সেটা আমরা আগে থেকে বলতে পারছি না। এটাকেই অর্থাৎ এই কয়েন টস করার ঘটনাটাকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে পারি। তো আমরা আগের স্লাইডে ফিরে যাই। এখানে ফর্মুলাটা ছিল প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। এখানে এন অফ এ হচ্ছে ফেভারেবল ইভেন্টের আউটকামের সংখ্যা এবং এন অফ এস হচ্ছে স্যাম্পল স্পেসের আউটকামের সংখ্যা। একটা ম্যাথ করলে আমাদের এই সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধরি আমাদের প্রশ্নে বলা আছে একটা কয়েন একবার টস করলে হেড আসার সম্ভাবনা কত। এখন একটা কয়েন যদি আমরা একবার টস করি তাহলে আমাদের হয় হেড আসবে অথবা টেল আসবে, দুইটার যে কোনো একটা একবারই আসবে। তাহলে আমাদের স্যাম্পল স্পেস হবে হেড কমা টেল। তাহলে এন অফ এস কী হবে? এন অফ এস তো স্যাম্পল স্পেসের টোটাল উপাদান সংখ্যা। এখানে স্যাম্পল স্পেসে টোটাল দুইটা উপাদান আছে, একটা হেড একটা টেল। তাহলে এন অফ এস এর মান হবে 2। এখন আমাদের প্রয়োজন এন অফ এ। এ কী জিনিস? এ হচ্ছে এইখানে হেড আসার ইভেন্টটা। এখন স্যাম্পল স্পেসে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে হেড একবারই আসবে, অর্থাৎ এন অফ এর মান 1। এবার আমরা বের করব প্রবাবিলিটি। পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস, এটা আমরা জেনে এসেছি। এখানে এন অফ এর মান হচ্ছে 1 আর এন অফ এস এর মান হচ্ছে 2। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে 1/2। এটাই উত্তর। আশা করি সবাই সূত্রটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরও কয়েকটি টপিক জেনে নিব। প্রথমে আসি শিওর ইভেন্ট বা নিশ্চিত ঘটনায়। নাম শুনে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটি ঘটবেই ঘটবে, 100% শিওর। অর্থাৎ এই ঘটনা ঘটার সম্ভাবনা 100%। এটাকেই শিওর ইভেন্ট বলা হয়। আর গাণিতিকভাবে এই ঘটনার প্রবাবিলিটি সবসময় 1 হয়। এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।
সূর্য পূর্ব দিকে ওঠে। এখন আমি যদি বলি আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? অবশ্যই এটা 100% সম্ভাব্য একটা ঘটনা। তার মানে সূর্য পূর্ব দিকে ওঠার এই যে ইভেন্ট এটা ঘটবেই, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠবেই। তাহলে এর প্রবাবিলিটি হবে 100% বা 1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ইম্পসিবল ইভেন্ট। এটা হচ্ছে শিওর ইভেন্টের উল্টাটা। অর্থাৎ এই ইভেন্ট কখনোই ঘটবে না বা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনাই নেই। তাই এর প্রবাবিলিটি হবে 0। উদাহরণ হিসেবে বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য নর্থ। সূর্য উত্তর দিকে উঠবে। আচ্ছা, সূর্য কি কখনো উত্তর দিকে ওঠার কোনো সম্ভাবনা আছে? নাই। সূর্য উত্তর দিকে উঠবে এর সম্ভাবনা 0%। তার মানে এর প্রবাবিলিটি হচ্ছে 0। অতএব আমরা যা শিখলাম তা হচ্ছে শিওর ইভেন্টের প্রবাবিলিটি 1 এবং ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0। এই শিওর ইভেন্ট এবং ইম্পসিবল ইভেন্ট এই দুইটার বাইরেও আরও একটা ইভেন্ট আছে। বাস্তব জীবনে আমরা সবচেয়ে বেশি যেটার মুখোমুখি হই সেটা, অর্থাৎ আনসার্টেন বা অনিশ্চিত ঘটনা। এটা মানে কি? এর মানে হচ্ছে এই ঘটনাটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যেমন একটা কয়েন টসের এক্সপেরিমেন্টে যদি বলি যে হেড আসার সম্ভাবনা কত, তো এই হেড আসাটা অনিশ্চিত, কারণ এখানে হেডের বদলে টেলও আসতে পারে, আবার হেডও আসতে পারে। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। এই ধরনের ঘটনাকে বা ইভেন্টকে আনসার্টেন ইভেন্ট বলা হয়। আনসার্টেন ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। আমরা পূর্বে পড়ে এসেছি যে একটা কয়েন যদি আমরা টস করি তাহলে হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ। এই হাফও কিন্তু 0 থেকে 1-এর মধ্যেই রয়েছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে শিওর ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি 1, ইম্পসিবল ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি 0 এবং আনসার্টেন ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তার মানে প্রবাবিলিটি অলওয়েজ স্টেজ বিটুইন 0 অ্যান্ড 1। এবার আমরা এমন একটি রুল বা ফর্মুলা দেখব যেটা জানা থাকলে কোনো স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম সংখ্যা বের করাটা কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। এটাকে 2 টু দি পাওয়ার n রুল বলা হয়ে থাকে। এটার নিয়মটা হচ্ছে কোনো একটি এক্সপেরিমেন্ট বা ট্রায়াল একবার করলে যদি দুইটি ফলাফল পাওয়া যায়, সেই সেম এক্সপেরিমেন্ট যদি আমরা n সংখ্যকবার রিপিট করি তাহলে তার স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে এক্সপেরিমেন্ট সংখ্যা। যেমন একটা কয়েন যদি আমরা 3বার টস করি সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 বা 8টি। যদি আমরা 2বার করি তাহলে 2 টু দি পাওয়ার 2 বা 4টি। একইভাবে আমরা যদি কয়েনটাকে n সংখ্যকবার টস করি সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এবার বলুন তো একটা লুডুর ছক্কা বা ডাইস যদি থ্রো করি সেক্ষেত্রেও কি সেম সূত্র আসবে? না, সেম সূত্র আসবে না। কারণ লুডুর ছক্কা যদি একবার থ্রো করি সেক্ষেত্রে আমাদের টোটাল ইভেন্ট বা এলিমেন্ট হচ্ছে 6টি। কয়েনের ক্ষেত্রে 2টি ছিল সেজন্য সূত্র হয়েছে 2 টু দি পাওয়ার n। যেহেতু ছক্কার ক্ষেত্রে 6টি ইভেন্ট বা এলিমেন্টস সেক্ষেত্রে সূত্র হবে 6 টু দি পাওয়ার n। তার মানে একটা ছক্কা যদি 2বার থ্রো করা হয় অর্থাৎ 2টি এক্সপেরিমেন্ট করা হয় সেক্ষেত্রে স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম সংখ্যা হবে 6 টু দি পাওয়ার 2 বা 36টি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা ম্যাথ শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা আছে রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস অফ টসিং 3 ফেয়ার কয়েন্স, অর্থাৎ 3টা ফেয়ার কয়েন একসাথে টস করলে আমাদের স্যাম্পল স্পেস কী হবে। এখানে বলে রাখি 3টা কয়েন একসাথে টস করলে স্যাম্পল স্পেস যা হবে, আর একটা কয়েন 3বার টস করলে স্যাম্পল স্পেস একই হবে। 3টা কয়েনের ম্যাথ করার আগে আমরা আগে দেখে আসি যে 2টা কয়েন একসাথে টস করলে স্যাম্পল স্পেস কী হবে। 2টা কয়েন যদি আমরা একসাথে টস করি সেক্ষেত্রে স্যাম্পল স্পেস হবে প্রথমটার জন্য হেড কমা টেল, পরেরটার জন্য হেড কমা টেল। হচ্ছে প্রথম কয়েনের স্যাম্পল স্পেস, এটা হচ্ছে দ্বিতীয় কয়েনের স্যাম্পল স্পেস। এখন এমন হতে পারে যে টস করার পর প্রথম কয়েনের হেড আসলো এবং পরের কয়েনেরও হেডই আসলো, সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে হেড কমা হেড বা হেড হেড। এরপর এমন হতে পারে যে প্রথম কয়েনের হেড আসলো পরের কয়েনের টেল আসলো, সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে হেড টেল। আবার এমন হতে পারে প্রথম কয়েনের টেল আসলো পরের কয়েনের হেড আসলো, সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে টেল হেড। আবার এমন হতে পারে যে প্রথম কয়েনের টেল আসলো পরের কয়েনেরও টেলই আসলো, সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে টেল টেল।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দুইটা কয়েন একসাথে টস করি আমাদের স্যাম্পল স্পেস হবে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এই স্যাম্পল স্পেস বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই আমাদের এই স্যাম্পল স্পেস বের করতে হবে। তাহলে তিনটা কয়েনের ক্ষেত্রে স্যাম্পল স্পেস কী হবে? তিনটা কয়েনের জন্য যে আলাদা আলাদা স্যাম্পল স্পেস আছে সেগুলোকে আমরা কার্তসীয় গুণন করব। হিসাবের সুবিধার্থের জন্য আমরা প্রথম দুইটা কয়েনকে আগে গুণ করে এরপর তার ফলাফলের সাথে তৃতীয় কয়েনটাকে গুণ করব। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ ওভাবেই। এই দুইটা কয়েন কীভাবে গুণ করতে হয় সেটা আমি দেখিয়েছি, অর্থাৎ দুইটা কয়েনের স্যাম্পল স্পেস কীভাবে গুণ করতে হয় বা বের করতে হয় সেটা আমি মাত্র দেখিয়েছি। ওই স্যাম্পল স্পেসটার সাথে তৃতীয় কয়েনের স্যাম্পল স্পেস গুণ দিলে আমাদের বের হবে টোটাল আউটকাম বা টোটাল স্যাম্পল স্পেস। এর পরের কোশ্চেনটা দেখি। এখানে বলা আছে টু আনবায়াসড কয়েন্স আর টসড সাইমালটেনিয়াসলি। প্রথম প্রশ্নে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল হেডস ইন দিস এক্সপেরিমেন্ট। অর্থাৎ দুইটা কয়েন একসাথে টস করলে দুইটা কয়েনেরই হেড আসার সম্ভাবনা কত। আর দ্বিতীয় প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সিমিলার আউটকামস। তার মানে দুইটা কয়েন টস করলে দুইটা কয়েনই সেম আউটকাম আসার সম্ভাবনা কত, যেমন হেড হেড অথবা টেল টেল। তার মানে আমাদের প্রথম প্রশ্নে চেয়েছে হেড হেড আসার সম্ভাবনা এবং দ্বিতীয় প্রশ্নে চেয়েছে হেড হেড এবং টেল টেল আসার সম্ভাবনা। ম্যাথ করতে গিয়ে আমরা বিস্তারিত বুঝবো। তো ম্যাথের শুরুতেই আমরা স্যাম্পল স্পেসটা লিখে ফেলি। যেহেতু দুইটা কয়েন তাই এখানে স্যাম্পল স্পেস হবে হেড হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল। কীভাবে বের করতে হয় সেটা আমি একটু আগেই দেখিয়েছি। এখন প্রথম প্রশ্নের জন্য ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকাম কি ছিল? একটা এক্সপেরিমেন্টে আমরা যা চাই বা প্রশ্নে যা চাওয়া হয়ে থাকে সেটাই হচ্ছে ফেভারেবল আউটকাম। তাহলে প্রথম প্রশ্নে চেয়েছে প্রবাবিলিটি অফ গেটিং অল হেডস ইন দিস এক্সপেরিমেন্ট। তার মানে এক্সপেরিমেন্টে দুইটা কয়েনের ক্ষেত্রে হেড আসবে। এখন স্যাম্পল স্পেসে আমরা দেখতে পাচ্ছি যে হেড হেড বা দুইটা কয়েনেরই হেড আসার মতো এলিমেন্ট একটাই আছে, প্রথমটা। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে হেড হেড, যার সংখ্যা হচ্ছে 1, কারণ স্যাম্পল স্পেসে হেড হেড একটাই আছে। তাহলে এন অফ এ এর মান হচ্ছে 1। এন অফ এস এর মান কত হবে? স্যাম্পল স্পেসে টোটাল 4টা এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এন অফ এস এর মান হবে 4। এখন প্রবাবিলিটি সূত্র আমরা জানি পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস, যেখানে এন অফ এ হচ্ছে 1, এন অফ এস হচ্ছে 4। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টে সবগুলা কয়েনের হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/4। এটাই উত্তর। পরের প্রশ্নে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সিমিলার আউটকামস। তার মানে প্রথম কয়েনে যদি হেড আসে দ্বিতীয় কয়েনে হেড আসতে হবে, প্রথম কয়েনে টেল আসলে দ্বিতীয় কয়েনেও টেল আসতে হবে। এরকম ইভেন্ট বা এলিমেন্টস আমরা স্যাম্পল স্পেসে দুইটা দেখতে পাচ্ছি, হেড হেড এবং টেল টেল। তাহলে আমাদের ফেভারেবল আউটকামের সংখ্যা হবে হচ্ছে 2, আর এন অফ এস তো 4ই হবে, কারণ স্যাম্পল স্পেসে 4টাই উপাদান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি হবে হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু এন বি বাই এন এস, যেখানে নাম্বার অফ বি হচ্ছে 2 এবং এন অফ এস হচ্ছে 4। তাহলে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 2/4 বা 1/2। এটাই উত্তর। আশা করছি এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আরেকটা কথা বলা হয়নি, এখানে সাইমালটেনিয়াসলি এর বাংলা হচ্ছে একই সাথে। টু আনবায়াসড কয়েন্স আর টসড সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে দুইটি নিরপেক্ষ কয়েন একই সাথে টস করা হয়েছে। এবার এর পরের প্রশ্নটা আমরা দেখি। এখানে বলা হয়েছে টু ফেয়ার কয়েন্স আর টসড সাইমালটেনিয়াসলি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড এবং অ্যাট বেস্ট বা অ্যাট মোস্ট ওয়ান হেড। আচ্ছা, অ্যাট লিস্ট মানে হচ্ছে সর্বনিম্ন এবং অ্যাট বেস্ট বা অ্যাট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ। এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, কয়েন যেহেতু দুইটা, আমাদের দুইটা কয়েনের স্যাম্পল স্পেস বের করতে হবে। স্যাম্পল স্পেস কি হবে? হেড হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল। আর তাহলে এন অফ এস এর মান কি হবে? এন অফ এস হচ্ছে 4। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই আশা করি। এবার আমরা প্রথম ম্যাথটা দেখব। বলা হয়েছে অ্যাট লিস্ট ওয়ান হেড, তার মানে সর্বনিম্ন একটা হেড থাকতেই হবে। তার মানে সর্বোচ্চ যতটা ইচ্ছে ততটা থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা থাকতেই হবে। এখন আমরা স্যাম্পল স্পেসের দিকে তাকাই। স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলোর মধ্যে প্রথমটাতে আছে হেড হেড, তার মানে এখানে সর্বনিম্ন একটা হলেও হেড রয়েছে। পরেরটাতে রয়েছে হেড টেল, এখানেও সর্বনিম্ন একটা হেড আছে। পরেরটা হচ্ছে টেল হেড, এখানেও সর্বনিম্ন একটা হেড আছে। পরেরটা হচ্ছে টেল টেল, দেখা যাচ্ছে এখানে কোনো হেড নেই। আমাদের শর্ত ছিল মিনিমাম একটা হেড থাকতে হবে, কিন্তু এখানে একটাও হেড নেই, তাহলে আমাদের এটা হবে না। টেল টেল এখানে কাউন্ট করব না।
এখানে ফেভারেবল আউটকাম হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে আমাদের নাম্বার অফ এ হবে 3। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের স্যাম্পল স্পেসে টোটাল উপাদান সংখ্যা হচ্ছে 4টা, তাহলে নাম্বার অফ এস হবে হচ্ছে 4। তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি হবে হচ্ছে এন অফ এ বাই এন অফ এস, অর্থাৎ 3/4। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখব দ্বিতীয় ম্যাচটা, যেখানে চেয়েছে অ্যাট বেস্ট বা অ্যাট মোস্ট ওয়ান হেড, অর্থাৎ সর্বোচ্চ একটা হেড থাকতেই হবে। এখন আমরা দেখি কোনগুলোতে সর্বোচ্চ একটা হেড রয়েছে। প্রথমটাতে দেখি, এখানে রয়েছে হেড হেড, এখানে হেড সংখ্যা হচ্ছে 2টি, কিন্তু আমাদের শর্তে বলা হচ্ছে সর্বোচ্চ একটা থাকতে হবে, তার মানে একটার বেশি কিছুতে থাকা যাবে না, তাহলে আমাদের হেড হেড কাউন্ট হবে না। এবার দেখি হেড টেল, এই জায়গায় একটা হেড আছে একটা টেল আছে, একটা হেডের বেশি নেই, আমাদের শর্ত ছিল একটার বেশি হওয়া যাবে না, এখানে একটাই রয়েছে, তার মানে এটা আমাদের শর্ত মেনেছে। টেল হেডেও একই, সর্বোচ্চ একটা রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ একটা থাকার শর্ত পূরণ করতে পেরেছে। এরপরটাতে দেখি টেল টেল, এটা সবাই ভালো করে দেখবেন, এটা অনেকেই ভুল করে এটাকেও কাউন্ট করে না, এটাকে বাদ দিয়ে দেয়, কারণ এখানে কোনো হেড নেই। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল সর্বোচ্চ একটা হেড থাকতে হবে, তার মানে সর্বনিম্ন শূন্যটা হলেও আমাদের কোনো সমস্যা নেই। টেল টেলে সর্বোচ্চ একটা হেড নেই, এই শর্তটা মেনেছে, যেহেতু শর্তটা মেনেছে তাই আমরা এটাকেও কাউন্ট করব। আবারও বলছি, টেল টেলে কোনো হেড নেই, কিন্তু আমাদের শর্ত ছিল সর্বোচ্চ একটা হেড থাকতে পারবে। সর্বোচ্চ একটা হেড, তার মানে সর্বনিম্ন শূন্যটা হেড হলো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা কাউন্ট করতে হবে, তাহলে আমাদের এন অফ এর মান হবে 3। কি কি? এইচ টি, টিএইচ, টিটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটিটা কি হবে? আমাদের প্রবাবিলিটি হবে পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এস বাই এন অফ এ। এন অফ এ এর মান হচ্ছে 3 এবং এন অফ এস এর মান হচ্ছে 4। এটাই আমাদের প্রবাবিলিটি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের স্লাইডে যাই। এখানে প্রবাবিলিটির একটা ফর্মুলা বলা আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা দিয়ে আমরা এতক্ষণ ম্যাথ করে এসেছি। এর পরের ফর্মুলাটা হচ্ছে এম্পিরিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন অফ এ বাই এন অফ এস। আমাদের ক্লাসিক্যাল ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস, আর এম্পিরিক্যালে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এটা অ্যাড হয়েছে। বুঝতে পেরেছেন আশা করি। এরপরের স্লাইডে দেখি, এখানে 3টা ইভেন্ট এর জন্য 3টা থিওরেম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু 1। এটা দ্বারা কি বুঝিয়েছে? আমরা পাশের ভেনচিত্রটা খেয়াল করি, আমরা ছোটবেলা থেকে এই ধরনের ভেনচিত্রের সাথে পরিচিত। এখানে সম্পূর্ণ ভেনচিত্রটা হচ্ছে একটা, বা সম্পূর্ণ চিত্রটা হচ্ছে একটা স্যাম্পল স্পেস বা ইউনিভার্সাল সেট, যেখানে এ হচ্ছে একটা ঘটনা এবং এ বার হচ্ছে ওই ঘটনার উল্টো ঘটনা বা বিপরীত ঘটনা। যেমন আমি যদি বলি এ হচ্ছে বৃষ্টি হওয়ার ঘটনা, তাহলে এবার হবে বৃষ্টি না হওয়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর প্রবাবিলিটি অফ এ বার হচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। ধরলাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 60% এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 40%। তাহলে এই 60% আর 40% যোগ করে কি হয়? 100%, যেটাকে আমরা ক্যালকুলেশন করতে গেলে 100 দ্বারা ভাগ করে 1 নিয়ে আসি। এটাই এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা ঘটনার ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনার বিপরীত ঘটনা ঘটার সম্ভাবনা বা না ঘটার সম্ভাবনা, সে এই 2টা সম্ভাবনার যোগফল হচ্ছে 1। আবারও বলছি, পি অফ এ যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয় এবং পি অফ এ বার যদি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হয়, তাহলে এই 2টা ঘটনা বা এই 2টা ইভেন্টের যোগফল অলওয়েজ 1 হবে। এরপরটা দেখি, এরপরেই বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যার সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এ কি? এ হচ্ছে একটা ঘটনা, বি হচ্ছে আরেকটা ঘটনা, যেটা পরস্পর বর্জনশীল বা পরস্পর বিচ্ছিন্ন। যেমন একটা এক্সপেরিমেন্টে আমি যদি একটা কয়েন টস করি, সেই ক্ষেত্রে এ ধরলাম হেড আসার ঘটনা এবং বি ধরলাম টেল আসার ঘটনা। এখন একটা কয়েন যদি আমরা একবার টস করি, একই সাথে কি হেড এবং টেল আসতে পারে? না, পারে না। হয় হেড পুরোটা আসবে অথবা টেল পুরোটা আসবে। 2টা থেকে কমন কিছু থাকবে না। তাই এই 2টা পরস্পর পরস্পর বর্জনশীল। এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এরপরে দেখি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যেখানে আমাদের একটা কমন জিনিস থাকবে।
এর সূত্রটা আমরা আগে দেখে নিই। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন এটা কেন দিল? কারণ এই দুইটার মধ্যে একটা কমন জিনিস আছে। এবার আমরা এই ভেন চিত্রটি একটু ভালোভাবে খেয়াল করি। ধরে নিলাম এখানে এ বি সি ডি ই এফ জি এইচ যা আছে সব হচ্ছে একটা স্কুলের বা একটা ক্লাসের কয়েকজন স্টুডেন্ট। যেখানে এ বৃত্তে যারা আছে, বড় হাতের এ বৃত্তে যারা আছে তারা হচ্ছে সেই সব স্টুডেন্ট যারা ক্রিকেট পছন্দ করে। আর বড় হাতের বি অর্থাৎ ক্যাপিটাল বি বৃত্তের মধ্যে যারা আছে তারা ফুটবল পছন্দ করে। এখন এ বৃত্তে কারা আছে? এ বৃত্তে আছে এ বি সি আর আছে জি এইচ। এবার দেখি বি বৃত্তে অর্থাৎ ফুটবল পছন্দ করে এমন খেলোয়াড় বা এমন স্টুডেন্ট কয়জন আছে? এমন স্টুডেন্ট আছে ডি ই এফ জি এইচ। আচ্ছা, তাহলে ক্রিকেট পছন্দ করে এ বি সি জি এইচ এবং ফুটবল পছন্দ করে ডি ই এফ জি এইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি জি এবং এইচ এই দুইজন স্টুডেন্ট ক্রিকেট ও ফুটবল উভয়টাই পছন্দ করে। যেহেতু তারা উভয়টাই পছন্দ করে তাই তাদেরকে এখানে কমন অংশে রাখা হয়েছে। যেহেতু এই স্টুডেন্টরা বা এই দুইজন স্টুডেন্ট দুইটা গ্রুপেই একসাথে থাকতে পারছে তাই এই ঘটনাগুলোকে আমরা বলি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা অবর্জনশীল ঘটনা। এখন চিন্তা করুন, আমি যদি বলি যে আমাদের ক্লাসে বা এই ক্লাসটাতে টোটাল কতজন স্টুডেন্ট কোনো না কোনো খেলা পছন্দ করে, তাহলে এর উত্তর কী হবে? এখানে আমরা যদি অন্ধের মতো এ আর বি দুইটা যোগ করে দিই তাহলে জি আর এইচ দুইবার এসে পড়বে। এই ঝামেলাটা এড়ানোর জন্যই একবার জি আর এইচ বিয়োগ করা হয়েছে, অর্থাৎ জি আর এইচ এর যে কমন অংশটা আছে এ ইউনিয়ন বি ওইটাকে বিয়োগ করা হয়েছে। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা প্রবাবিলিটির ম্যাথগুলো সহজে সলভ করার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক দেখব যার নাম হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। অনেকগুলো জিনিস থেকে আমরা যখন কিছু জিনিস বেছে নেই বা কিছু জিনিস সিলেক্ট করি তখন সেই কম্বিনেশন আমাদের কাজে লাগে। কম্বিনেশনের মূল সূত্র হচ্ছে এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ইজ ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেখানে এন হচ্ছে আমাদের কাছে কয়টা জিনিস আছে, অর্থাৎ টোটাল যতগুলো জিনিস থেকে আমরা কিছু জিনিস বেছে নেব সেই টোটাল জিনিসের সংখ্যাটাই হচ্ছে এন। আর যতগুলো জিনিস আমরা বেছে নেব তার সংখ্যাটা হচ্ছে আর। যেমন আমরা যদি 10টা বল থেকে 2টা বল বাছাই করতে যাই সেক্ষেত্রে এন এর মান হবে 10 আর আর এর মান হবে 2। এখন এই যে এখানে যে আশ্চর্যবোধক চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি জিনিস সেটা আমরা দেখব এখন। এই নিচের বক্সটা খেয়াল করো, এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হবে 5 ইন্টু 4 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যার পাশে ফ্যাক্টোরিয়াল থাকা মানে হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে পেছনের দিকে 1 পর্যন্ত সব সংখ্যাকে গুণ করা বা গুণ করতে হবে। শুধু স্পেশাল কেস হচ্ছে 0, 0-র পাশে ফ্যাক্টোরিয়াল মানে সবসময় 1 হবে, এটা 0 হবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবার ডান দিকের নিচের বক্সটা আমরা খেয়াল করি, এখানে ওই সূত্রের একটা উদাহরণ দেওয়া আছে। মনে করি আমাদের 3জন স্টুডেন্ট আছে যার মাধ্যমে আমরা লটারি করে 2জনকে সিলেক্ট করব। যেহেতু 3জনের মধ্য থেকে 2জনকে সিলেক্ট করছি তাই টোটাল সংখ্যাটা 3 যার মান হচ্ছে n এবং সিলেক্ট করছি 2জনকে তার মানে r এর মান হচ্ছে 2। তাহলে এখানে n3 আর r হচ্ছে 2। তাহলে আমরা এখানে NCR এর সূত্রে বসাই, কি হবে 3c2 is equal to 3 factorial is divided by 2 factorial into 3 minus 2 factorial। সূত্র কি ছিল? NCR is equal to n factorial is divided by r factorial into n minus r factorial। n এর জায়গায় n এর মান বসিয়েছি, r এর জায়গায় r এর মান বা 2 বসিয়েছি। তাহলে উপরে কি হবে? উপরে হবে হচ্ছে 3 into 2 into 1, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 1। আশা করি বুঝতে পেরেছেন। এবার উপরের বক্সটা খেয়াল করি, উপরের বক্সে কম্বিনেশনের একটা চমৎকার নিয়ম বা প্রপার্টি দেওয়া আছে যা বড় বড় ক্যালকুলেশন আমাদের মুখে মুখে করতে সাহায্য করবে। নিয়মটা হচ্ছে NCR ইজ ইকুয়াল টু NC n মাইনাস আর। এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে 3জন থেকে 2জনকে বেছে নেওয়া আর 3জন থেকে 1জনকে রিজেক্ট করা বা বাদ দেওয়া একই কথা, তাই দুইটার মান সবসময় সমান হবে। এই শর্টকাটে ক্যালকুলেশন করাটা অনেক বেশি সহজ। তো আশা করি কম্বিনেশন আর ফ্যাক্টোরিয়ালের বেসিক নিয়মটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কম্বিনেশন আমাদের প্রবাবিলিটির ম্যাথে অনেক অনেক কাজে লাগবে। কম্বিনেশনের এই ম্যাথগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বের করে ফেলা যায়।
আমরা প্রবাবিলিটির ম্যাথ করার ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে কম্বিনেশনের এই ম্যাথগুলো করব। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথে বলা আছে এ বক্স কন্টেন 7 ব্ল্যাক বলস অ্যান্ড 3 রেড বলস। 2 balls are drawn at random from the box. What is the probability that the drawn balls are black, same color, different color? অর্থাৎ একটা বক্সে 7টা কালো বল আছে এবং 3টা লাল বল আছে। তাহলে বক্সে টোটাল বল সংখ্যা হচ্ছে 10টা। আমাদের বলা আছে এই 10টা বল থেকে আমরা র্যান্ডমলি বা দৈবভাবে যে কোনো 2টা বল তুলে নিব। এটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এবং আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে এই 2টা বলই কালো হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ প্রথম বলও ব্ল্যাক হবে, দ্বিতীয় বলও ব্ল্যাক হবে। 2 নম্বর প্রশ্নে বলেছে 2টা বলই সেম কালার হওয়ার সম্ভাবনা কত। সেম কালার বলতে হয় 2টা বল ব্ল্যাক হবে অথবা 2টা বলই রেড কালার হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে 2টা বল ডিফারেন্ট কালার, মানে প্রথমটা ব্ল্যাক পরেরটা রেড, অথবা পরের প্রথমটা রেড পরেরটা ব্ল্যাক, অর্থাৎ 2টা বল ভিন্ন ভিন্ন কালার হবে। আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ম্যাথটা সলভ করি। প্রবাবিলিটির ম্যাথ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট রুল হচ্ছে আমরা মোট সম্ভাব্য উপায় বা স্যাম্পল স্পেসটা বের করে নেব। এখানে আমরা 10টা বল থেকে 2টা বল তুলে নিচ্ছি। এখন 10টা বল থেকে 2টা বল কত উপায়ে তোলা যায় সেটা কিভাবে বের করব, সেটা বের করার উপায় আমরা একটু আগে কম্বিনেশন দিয়ে শিখে এসেছি। তাহলে 10টা বল থেকে 2টা বল তোলা যাবে 10C2 উপায়ে, যেখানে n এর মান হচ্ছে 10, অর্থাৎ টোটাল বল আছে 10টা এবং আমরা যেহেতু 2টা তুলছি তাই r এর মান হবে 2। 10C2 এর মান কত? 10C2 এর মান হচ্ছে 45। এই 45 বা 10C2 এর মান আমাদের সবগুলো ম্যাথের ক্ষেত্রে লাগবে। এবার আমরা দেখি প্রথম ম্যাথটা সলভ করি। প্রথম ম্যাথে আমাদের বলা হয়েছিল যে 2টা বলই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা, 2টা বলই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা জানি প্রবাবিলিটির সূত্র হচ্ছে probability of A is equal to favorable outcome is divided by total outcome। এখন টোটাল আউটকাম আমরা বের করেছি 10C2 বা 45। এখন আমরা খেয়াল করি আমাদের টোটাল বল ছিল 10টা, 10টা থেকে আমরা 2টা উঠিয়েছি। এটা আমাদের স্যাম্পল স্পেস বা মোট সম্ভাব্য উপায় যেটাকে বলা হয়। এবার আমাদের 2টা বলই কালো হওয়ার জন্য আমাদের যতগুলো কালো বল ছিল তার মধ্য থেকেই 2টা উঠাতে হবে, তাই না? আমরা লাল বল থেকে তো উঠালে আমরা কালো পাবো না, তাই আমাদের যতগুলো কালো বল আছে তার মধ্যে থেকে আমাদের 2টা বল পিক করতে হবে। এখন আমাদের কালো বল আছে কয়টা? কালো বল আছে 7টা, সেখান থেকে আমাদের 2টাই তুলতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন বলা আছে 2টাই কালো হবে। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে 7C2। আবারও বলছি 7C2তে 7 হচ্ছে n এর মান, আর n বলতে আমরা বুঝি হচ্ছে টোটাল যতগুলো বল আছে। আমরা যেহেতু কালোটা থেকে তুলবো, অর্থাৎ আমাদের 2টা বলই কালো হতে হবে, তাই আমাদের n এর মান হবে 7। আর যেহেতু 2টা বল তুলছি আমাদের এক্ষেত্রে r এর মান হবে 2। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ম্যাথটা হবে বা উত্তরটা হবে 7C2 is divided by 10C2। 7C2 is divided by 10C2। 10C2 এটা হচ্ছে যতভাবে বের করা যায়, 10টা বল থেকে 2টা বল তোলা যায়। আর 7C2 হচ্ছে শুধুমাত্র যতগুলো কালো বল আছে তার মধ্যে থেকে 2টা কালো বল তোলার উপায়। আর প্রবাবিলিটি সূত্র অনুযায়ী আমরা এভাবে বসালাম, এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে 2টা বলই সেম কালার হতে হবে, অর্থাৎ আমরা 10টা বল থেকে 2টা বল তুলব, ওই 2টা বলই হয় কালো হবে অথবা লাল হবে। 2টা যেহেতু তুলছি আমরা, তাহলে হয় এটা ঘটবে অথবা এইটা ঘটবে। এবার 2টাই যদি কালো হয় তাহলে তার জন্য ম্যাথ কি হবে, অর্থাৎ প্রবাবিলিটি কি হবে সেটা আমরা পূর্বের ম্যাথে বের করে এসেছি। 2টা ব্ল্যাকের জন্য আমরা প্রবাবিলিটি 1 নাম্বারই বের করে এসেছি। এবার আমরা বের করব 2টা রেডের জন্য প্রবাবিলিটি কি হবে। আচ্ছা, আমাদের টোটাল রেড বল ছিল 3টা। আমরা যদি 10টা বল থেকে 2টা বল তুলি এবং চাই যে ওই 2টা বলই লাল কালার হবে, তাহলে আমাদের
রেড যেই তিনটা আছে ওই তিনটা থেকে দুইটা পিক করতে হবে, তাই না? রেড যেই তিনটা আছে ওই তিনটা থেকেই দুইটা আমাদের নিতে হবে। এখন তিনটা বল থেকে দুইটা বল কত উপায়ে নেওয়া যায়? কম্বিনেশন দিয়ে আমরা বুঝেছি যে তিনটা বল থেকে দুইটা বল নেওয়া যাবে 3C2 উপায়ে। তাহলে আমাদের দুইটা রেড বল হওয়ার জন্য প্রবাবিলিটি হবে 3C2 ইজ ডিভাইডেড বাই 10C2। এটা শুধুমাত্র আর এর জন্য, অর্থাৎ দুইটাই রেড বল তার জন্য। আর দুইটাই ব্ল্যাক বল তার জন্য যে প্রবাবিলিটি ছিল সেটা আমরা পূর্বের ম্যাথে বের করে এসেছি। এখন আমরা দেখব আমাদের বি নাম্বারে যে ম্যাথটা দেওয়া আছে সেইটার মূল ক্যালকুলেশনটা। এখন আমরা একটু লজিক্যালি চিন্তা করি, আমাদের কাছে আছে 10টা বল, সেখান থেকে আমাদের দুইটা বল তুলতে হবে এবং দুইটা বলই হয় কালো হতে হবে অথবা দুইটা বলই লাল হতে হবে। তাহলে আমাদের তো কালো আর লাল দুইটা একসাথে হতে পারবে না, হয় কালো কালো হবে অথবা লাল লাল হবে। যেহেতু দুইটা একসাথে হতে পারবে না, যেহেতু দুইটা আলাদা, তাই আমরা যোগ চিহ্ন ব্যবহার করি। আলাদা হওয়ার কারণে আমরা অর বা অথবা ব্যবহার করব, আর অথবা যেখানে থাকে সেখানে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। ম্যাথটা দেখুন, ফাইনাল প্রবাবিলিটি যেটা বের করেছে সেটার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকামের জায়গায় দেওয়া হয়েছে 7C2, অর্থাৎ কালো বল থেকে দুইটা বল তোলার উপায়, এবং প্লাস 3C2 লাল বল থেকে দুইটা বল তোলার উপায়। আর স্যাম্পল স্পেসের নিচে বসবে বা টোটাল আউটকাম যেটা হচ্ছে 10C2। এই প্লাসটা কেন হলো? প্লাসটা হলো কারণ আমাদের হয় 7C2 আসবে অথবা 3C2 আসবে, দুইটা একসাথে আসতে পারবে না। দুইটা যদি একসাথে আসে তাহলে তো আমাদের ব্ল্যাক ব্ল্যাক আর রেড রেড, অর্থাৎ টোটাল 4টা বল তোলা হয়ে যায়, কিন্তু আমাদের তুলতে হবে দুইটা। প্লাস হওয়ার কারণ আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, যেহেতু এই 7C2 আর 3C2 দুইটা ঘটনা একসাথে ঘটা সম্ভব না, যে কোনো একটা ঘটবে, হয় এটা ঘটবে অথবা ওইটা ঘটবে, এজন্য আমাদের সম্ভাবনাগুলো যোগ হয়েছে। এখানেই শেষ ম্যাথ, আশা করি বুঝতে পেরেছে। এবার আমরা দেখব পরের ম্যাথে কি বলা আছে। পরের ম্যাথে বলা আছে দুইটা বল ডিফারেন্ট কালার হতে হবে, অর্থাৎ প্রথমটা ব্ল্যাক পরেরটা রেড, অথবা প্রথমটা রেড পরেরটা ব্ল্যাক হতে হবে। আমরা যখন দুইটা বল তুলবো তখন হয় এই গুচ্ছটা আসবে অথবা এই গুচ্ছটা আসবে। এখন একটা ব্ল্যাকের জন্য আউটকাম কি হবে? একটা ব্ল্যাক যদি আমরা তুলতে যাই আমাদের 7টা ব্ল্যাক থেকে তুলতে হবে। যেহেতু 7টা ব্ল্যাক থেকে একটা ব্ল্যাক তুলছি, তাই আমাদের ব্ল্যাকের জন্য ফেভারেবল আউটকাম হবে 7C1। একইভাবে একটা রেডের জন্য ফেভারেবল আউটকাম হবে 3C1, কেননা আমরা তিনটা রেড থেকে একটা রেড তুলব। আবারও বলছি, আমাদের তুলতে হবে দুইটা বল, দুইটার মধ্যে একটা রেড একটা ব্ল্যাক হওয়া লাগবে। তো একটা রেড যদি আমরা তুলতে যাই আমাদের তিনটা রেড থেকে একটা রেড তুলতে হবে, তাহলে রেডের ফেভারেবল আউটকাম হবে 3C1। আবার একটা ব্ল্যাক তুলতে গেলে আমাদের 7টা ব্ল্যাক থেকে একটা ব্ল্যাক তুলতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাকের জন্য আউটকাম হবে 7C1। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট ধাপে যাই। আমাদের প্রবাবিলিটির সূত্র হচ্ছে ফেভারেবল আউটকাম ইজ ডিভাইডেড বাই টোটাল আউটকাম। আমাদের টোটাল আউটকাম হচ্ছে 10C2, কারণ আমরা 10টা থেকে দুইটা তুলছি, টোটাল 10টা থেকে দুইটা তুলছি। ফেভারেবল আউটকাম এই দুইটা থেকেই আসবে। এখন আমাদের যখন বলা ছিল যে দুইটাই রেড অথবা দুইটাই ব্ল্যাক, সেক্ষেত্রে আমরা দুইটা যোগ করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে যোগ হবে না, এক্ষেত্রে হবে গুণ। 7C1 ইন্টু 3C1 গুণ হবে। গুণ কোন ক্ষেত্রে হয়? যে ক্ষেত্রে আমাদের এটাও হওয়া লাগবে আবার এটাও হওয়া লাগবে, তার মানে আমাদের এই ইভেন্টটাও আসা লাগবে আবার এই ইভেন্টটাও ঘটা লাগবে। এটা মানে আমাদের একটা বল আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বল। যেহেতু আমাদের দুইটা বল আমরা তুলছি, সেক্ষেত্রে আমাদের এটাও প্রয়োজন এটাও প্রয়োজন, অর্থাৎ দুইটা ইভেন্টই আমাদের লাগবে, বা 7C1 থেকে একটা বল আসবে, 3C1 থেকে একটা বল আসবে। এমন যদি হতো যে আমাদের টোটাল একটা বল তুলতে হবে, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে প্লাস হতো, কিন্তু আমাদের যেহেতু দুইটা বল তুলছি এবং এটা থেকে একটা এবং এটা থেকে একটা আসবে, তাই আমাদের মাঝখানে গুণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ম্যাথের অ্যান্সার কী হবে? ম্যাথের অ্যান্সার হবে
7C1 মানে হচ্ছে 7, 3C1 মানে হচ্ছে 3, আর 10C2 এর মান হচ্ছে 45। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আরও একটি ম্যাথ দেয়া আছে যেখানে বলা আছে এ বক্স কন্টেইনস 7 ব্ল্যাক বলস অ্যান্ড 3 রেড বলস, 2 balls are drawn at random with replacement from the box. What is the probability that the drawn balls are black, same color, different color and at least one ball is red? আচ্ছা, এটা পূর্বের ম্যাথটাই, শুধু এখানে দুইটা শব্দ এক্সট্রা জোড়া দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। এই উইথ রিপ্লেসমেন্ট শব্দটা দিয়ে আমাদের পুরো ম্যাথটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। কীভাবে চেঞ্জ করা হয়েছে আমরা দেখি। আমাদের টোটাল বল হচ্ছে এবারও 7 যোগ 3 অর্থাৎ 10টা। আগের বার আমরা 10টা থেকে 2টা বল তুলেছিলাম, তাহলে এবার কি করলাম, এবারও আমরা 10টা থেকে 2টা বল তুলেছি, কিন্তু একবারে না। প্রথমে একটা বল তুলেছি, এরপর সেই বলটাকে বক্সের মধ্যে ফেরত দিয়ে আবার পুনরায় দ্বিতীয় বলটা তুলেছি। আবারও বলছি, আগেরবার আমরা 10টা বল থেকে একসাথে 2টা বল তুলে নিতাম, কিন্তু এবার 10টা বল থেকে প্রথমে একটা বল তুলেছি, তুলে সেই বলটা আবার বক্সে রেখে দিয়ে এরপর পরের বলটা তুলেছি, অর্থাৎ 2টা বল একসাথে তুলিনি। প্রথম বলটা তোলার আগে আমাদের 10টা বল ছিল, আবার দ্বিতীয় বলটা তোলার আগেও আমাদের 10টা বলই ছিল, কেননা আমরা প্রথম বলটা তুলে সেটা হাতে রেখে দিইনি, আমরা সেটা বক্সে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আমরা ম্যাথটা সলভ করি। আমাদের টোটাল বল হচ্ছে 10টা। এবার দেখব এই 10টা বল এর জন্য মোট সম্ভাব্য উপায় বা টোটাল আউটকাম। 2টা বল অ্যাট র্যান্ডম যদি ড্র করা হয়, তাহলে আমাদের আগেরবার টোটাল আউটকাম এসেছিল 45 বা 10C2, কিন্তু এবার আমাদের আসবে 10C1 ইন্টু 10C1, 10C1 ইন্টু 10C1। কেন এটা আসবে? কারণ আমরা প্রথম বলটা সিঙ্গেল তুলেছি, তার মানে কি 10টা বল থেকে একটা বল তুলেছি, সেক্ষেত্রে আমাদের আউটকাম হচ্ছে 10C1। এরপর ওই বলটা রেখে দেওয়ার পর আমাদের বক্সে আবার মোট বল সংখ্যা হয়ে গিয়েছে 10টা। তো দ্বিতীয় বলটা তোলার সময় আমাদের বক্সে বল ছিল 10টা, 10টা থেকে আমরা আবার একটা অর্থাৎ দ্বিতীয়টা তুলেছি, সেক্ষেত্রেও আমাদের ফেভারেবল আউটকাম হবে 10C1। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখবো আমাদের টোটাল আউটকাম। আমাদের টোটাল আউটকাম হচ্ছে 10C1 ইন্টু 10C1। 10C1 ইন্টু 10C1 যা গুণ করলে হয় 100, তার মানে আমাদের প্রতিটা ম্যাথে হরে 100 বসবে। এবার নেক্সট স্লাইডে যাই, দেখি কি বলা আছে। এবার আমরা প্রথম ম্যাথটা সলভ করব। প্রথম ম্যাথে আমাদের বলা ছিল যে 2টা বলই ব্ল্যাক হতে হবে। 2টা বল ব্ল্যাক হওয়ার জন্য ফেভারেবল আউটকামটা আমরা বের করি। 2টা বল এখানে আমরা একসাথে তুলিনি, আলাদা আলাদা তুলেছি। 7টা ব্ল্যাক বল থেকে প্রথমে একটা বল তুলেছি, এরপর ওই বলটা আবার বক্সে রেখে দেওয়ার পর তো 7টা বলই ছিল, তাহলে এর পরেরটাতেও দ্বিতীয় বলটা তোলার ক্ষেত্রেও n হবে 7, এবং দ্বিতীয় বলটা যেহেতু আমরা একটা সিঙ্গেল বল তুলছি, তাই আমাদের এক্ষেত্রেও হবে 7C1। আবারও বলছি, প্রথম বল তোলার সময় আমাদের n এর মান ছিল 7, কারণ 7টা ব্ল্যাক বলই ছিল বক্সের মধ্যে। এরপর দ্বিতীয় বলটা তোলার সময়ও আমাদের 7টা বলই রয়ে গিয়েছে, কারণ আমরা প্রথম বলটা ফেরত দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে হচ্ছে এই ফেভারেবল আউটকাম ইজ ডিভাইডেড বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম ছিল 10C1 ইন্টু 10C1। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যদি বলা হয় যে দ্য ড্রন বলস আর রেড, সেক্ষেত্রে আমাদের কী হবে, শুধু 7-এর জায়গায় 3 বসে পড়বে। আমরা দ্বিতীয় ম্যাচটা দেখব, যেখানে বলা আছে দ্য ড্রন বলস আর সেম কালার, অর্থাৎ বলগুলো হয় ব্ল্যাক ব্ল্যাক আসবে অথবা রেড রেড আসবে, হয় এই গুচ্ছটা আসবে অথবা এই গুচ্ছটা আসবে, যেহেতু সেম কালার। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাকের জন্য আমরা ফেভারেবল আউটকাম কি পেয়েছিলাম, 7C1 ইন্টু 7C1, কারণ এখানে একসাথে না তুলে আলাদা আলাদা করে তুলেছিল, এবং প্রতিবারই একটা করে তুলেছিল, যার কারণে আর এর মান হয়েছে 1, এবং প্রতিবারই তোলার আগে আমাদের বক্সের মধ্যে ব্ল্যাক বলের সংখ্যা ছিল 7, তাই আমাদের n এর মান হয়েছিল 7। রেডের ক্ষেত্রে সব সেম, শুধু রেড যেহেতু 3টা ছিল, তাই আমাদের রেডের ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হবে 3C1
ইন্টু 3C1। তো আমরা এটা বলতেই পারি যে আমাদের এই ম্যাথে প্রবাবিলিটি হবে ব্ল্যাকের জন্য ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম প্লাস রেডের জন্য ফেভারেবল আউটকাম ইন্টু টোটাল আউটকাম। প্লাস কেন হলো? কারণ হয় ব্ল্যাক আসবে অথবা রেড আসবে, দুইটার যে কোনো একটা আসবে, দুইটা একসাথে আসতে পারবে না, তাই আমরা এখানে প্লাস দিয়েছি। প্লাস মানে অথবা, আর অথবা মানে প্লাস, যেহেতু এইটা আসবে অথবা এইটা আসবে, তাই আমরা এখানে মাঝখানে প্লাস দিয়েছি। আশা করি এই ম্যাথে কারো কোনো আর সমস্যা নেই। 3 নম্বরে কি বলেছে দেখি। 3 নম্বরে বলেছে দ্য ড্রন বলস আর ডিফারেন্ট কালার। তার মানে প্রথমটা ব্ল্যাক দ্বিতীয়টা রেড হবে, অথবা প্রথমটা রেড দ্বিতীয়টা ব্ল্যাক হবে। এখন পূর্বের ম্যাথে অর্থাৎ কোশ্চেন নাম্বার 4-এ আমরা এই দুইটা একসাথে তুলেছিলাম অথবা এই দুইটা একসাথে তুলেছিল, কিন্তু এখানে যদি আমরা এটার কথা চিন্তা করি, প্রথম গুচ্ছের ক্ষেত্রে আমাদের ব্ল্যাকটা প্রথমে তুলব, তুলে ব্ল্যাকটা আবার বক্সের মধ্যে রেখে দিব, এরপর আবার রেডটা তুলব। তো এক্ষেত্রে আমাদের এই প্রথম গুচ্ছের ক্ষেত্রে আমাদের ফেভারেবল আউটকাম হবে ব্ল্যাকের জন্য 7C1 এবং রেডের জন্য 3C1। আবার আমরা যদি এই গুচ্ছের কথা চিন্তা করি, এই গুচ্ছের ক্ষেত্রে আমাদের ফেভারেবল আউটকাম হবে 3C1 ইন্টু 7C1। আচ্ছা, এখানে গুণ হচ্ছে কারণ আমাদের যেহেতু দুইটা বল, তাহলে আমাদের এইটাও লাগবে এইটাও লাগবে, দুইটাই লাগবে। এটা কোনো অপশন না, মানে হয় এটা অথবা এটা এরকম না, এটার জন্য আমাদের দুইটাই লাগবে, 7C1 এবং 3C1। এটা কোনটার জন্য? বি আর এর জন্য, আর বি এর জন্য হবে হচ্ছে 3C1 ইন্টু 7C1। প্রথম গুচ্ছের ক্ষেত্রে আমাদের প্রথম বলটা ছিল ব্ল্যাক, দ্বিতীয় বলটা ছিল রেড। আর দ্বিতীয় গুচ্ছের ক্ষেত্রে অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের প্রথম বলটা রেড যা 3C1 এবং দ্বিতীয় বলটা হচ্ছে ব্ল্যাক যা 7C1। আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আমরা তাহলে ম্যাথটা করি। আমাদের চেয়েছে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম ইজ ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তাহলে ফেভারেবল আউটকাম কি হবে? বিআর এর জন্য যেটা, সেটা আমরা লিখব 7C1 ইন্টু 3C1। নিচে আমরা স্যাম্পল স্পেস দিয়ে ভাগ করব। স্যাম্পল স্পেস কি ছিল? 10C1 ইন্টু 10C1। এবার আমরা আরবি এরটা করবো। আরবি এরটা কি ছিল? 3C1 ইন্টু 7C1 ডিভাইড বাই 10C1 ইন্টু 10C1। এখন দেখুন আমাদের হয় বিআর গুচ্ছটা আসবে অথবা অথবা আমাদের আরবি গুচ্ছটা আসবে। যেহেতু এখানে অথবা আছে, তাই আমরা এখানে প্লাস অ্যাড করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই অ্যান্সার। এবার আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারে কি বলা আছে? বলা আছে অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড। অ্যাট লিস্ট মানে সর্বনিম্ন, তার মানে আমরা যেই বল দুইটা তুলব তার মধ্যে সর্বনিম্ন একটা রেড থাকতে হবে। সর্বোচ্চ দুইটা থাকতে পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সর্বনিম্ন একটা থাকতেই হবে। আচ্ছা, আমরা যদি দুইটা বল তুলি তাহলে আমাদের কি কি ফলাফল আসতে পারে সেটা আমরা আগে দেখি। হতে পারে দুইটা বলই ব্ল্যাক, আবার হতে পারে প্রথমটা ব্ল্যাক পরেরটা রেড, আবার হতে পারে প্রথমটা রেড পরেরটা ব্ল্যাক, আবার হতে পারে দুইটাই রেড। এখানে মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্রতিটা বল একসাথে তুলছি না, আলাদা আলাদা করে তুলছি। এটা একবার তুলছি, তারপর এইটা বক্সে রেখে দিয়ে এরপর এটা তুলছি। আবার এটা হচ্ছে অন্য ঘটনা, এটা আরেকটা ঘটনা, এটা আরেকটা ঘটনা। প্রতিটাতেই প্রথমটা তুলে বক্সে রেখে দিয়ে পরেরটা তুলছি। আচ্ছা, এখন দেখি আমাদের বলছে অ্যাট লিস্ট ওয়ান বল ইজ রেড। তার মানে আমাদের এখানে দেখতে হবে কোন ইভেন্টগুলোর মধ্যে মিনিমাম একটা রেড আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রেড নেই, তার মানে এটা বাদ। মিনিমাম একটা রেড এটাতে আছে, এটাতেও মিনিমাম একটা আছে, এটাতেও মিনিমাম একটা আছে। তার মানে আমাদের কাজ করতে হবে এই তিনটা ইভেন্ট নিয়ে। প্রতিটা ইভেন্টে আমাদের দুইটা করে বল তুলছে, তো আমাদের প্রশ্নে বলা ছিল যে দুইটা বল তুলতে হবে, তার মানে আমাদের তিনটা ইভেন্টের যে কোনো একটা কাজ করবে। যেহেতু তিনটা ইভেন্টে যে কোনো একটা কাজ করবে, তাই আমরা এই তিনটা ইভেন্টের ক্যালকুলেশনের সময় যোগ চিহ্ন ইউজ করব। তো আসুন আমরা তিনটা ক্যালকুলেশন করি। বিআরের জন্য ক্যালকুলেশন এটা আমরা 3 নাম্বার ম্যাথে দেখেছি।
আরবি এর জন্য ক্যালকুলেশন যেটা সেটাও আমরা 3 নাম্বার ম্যাথে দেখেছি। আরআর এর জন্য ক্যালকুলেশন যেটা সেটা আমরা 2 নাম্বার ম্যাথে দেখেছি। ওগুলো এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার। পাশে এখানে আমি স্লাইডে লিখে দিয়েছি, যাদের সমস্যা আছে বা যারা বুঝতে পারছেন না তারা এটা দেখলে বুঝে যাবেন। এটাই উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 দেখি। এখানে বলা আছে এ বক্স কন্টেইন 7 ব্ল্যাক বলস অ্যান্ড 3 রেড বলস। 2 balls are drawn at random without replacement from the box. What is the probability that the drawn balls are black, same color, different color, at most one ball is red? তার মানে এটা আর আগের প্রশ্নটা সেম, শুধু পার্থক্য হচ্ছে আগের প্রশ্নে বলা ছিল উইথ রিপ্লেসমেন্ট, এটাতে বলা আছে উইদাউট রিপ্লেসমেন্ট। পার্থক্য কি? উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা বল তুলব, সেইটা রেখে আবার পুনরায় আরেকটা তুলব। কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা বল তুলে সেটা আমার কাছে রেখে দেব, এরপর দ্বিতীয় বলটা তুলব। এখন দেখুন, বা 10টা বল থেকে আমি যদি একটা বল তুলি, তুলে যদি ওটা না রেখে আবার আরেকটা বল নেই, তো দ্বিতীয় বলটা নেওয়ার পূর্বে আমাদের বল কয়টা ছিল? 9টা, কারণ একটা তো আমরা পূর্বেই তুলে ফেলেছি। এবার তাহলে আমরা ম্যাথটা সলভ করি। আগের বারের মতোই এখানেও কালো বল 7টা, লাল বল 3টা, তাহলে টোটাল বল হচ্ছে 10টা। এখন আমরা দেখব আমাদের টোটাল পসিবল আউটকামস কত আসে, বা টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস কত আসে। আগেরবার আমাদের এসেছিল 10C1 ইন্টু 10C1, কারণ আমাদের জন্য প্রথমবার বক্সে ছিল 10টা বল, সেখান থেকে একটা তুলেছি। এরপর আগের বলটা মানে এই বলটা বক্সে ফেরত দেয়, আমাদের টোটাল বল আবার 10টা হয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা দ্বিতীয় বলটা তুলেছি। এবার কি হবে দেখি। এবার আমাদের বক্সে ছিল 10টা বল, সেখান থেকে আমরা একটা বল তুলেছি। এরপর গতবারের মতো এই একটা বল আমরা বক্সে ফেরত দেইনি, ফলে দ্বিতীয় বল তোলার আগে আমাদের বক্সে বল সংখ্যা হবে 9টা। সেই 9টা থেকে আমরা দ্বিতীয় বলটা তুলব। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। এবার আমরা প্রথম প্রশ্নটা দেখব। এখানে বলা আছে উভয় বলই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত। ধরে নিলাম এই এমন একটা ইভেন্ট যেই ইভেন্টে 2টা বলই কালো আসবে, তাহলে আমাদের প্রবাবিলিটি হবে, আমরা সূত্র জানি যে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকামস ইজ ডিভাইডেড বাই টোটাল আউটকামস। এখানে আমরা আগের স্লাইডে দেখেছি যে টোটাল আউটকামস হবে 10C1 ইন্টু 9C1, যার মান হচ্ছে 90। ফেভারেবল আউটকামস কি হবে? ফেভারেবল আউটকাম হবে 7C1, কারণ আমরা যখন প্রথম বলটা তুলেছি তখন বক্সে বল ছিল 10টা, যার মধ্যে কালো বল ছিল 7টা। 7টা থেকে একটা তুলেছি আমরা প্রথমবার। এরপর হবে আমরা এই যে একটা আমরা তুলে ফেলেছি, 7টা কালো থেকে একটা কালো আমরা তুলে ফেলেছি, এবং এই একটা কালো বল আমরা বক্সে ফেরত দিচ্ছি না। এর পরের বার আমাদের জন্য এন এর সংখ্যা বা এন এর মান কত হবে? যেহেতু 7টা থেকে একটা তুলেই ফেলেছে এবং সেটা ফেরত দিইনি, তাই আমাদের এন হবে 6। সেই 6টা থেকে আমরা আরও একটা তুলব, তাহলে কি আসে? 7C1 ইন্টু 6C1। এটা হচ্ছে ফেভারেবল আউটকাম। এই ফেভারেবল আউটকামকে আমরা যদি 90 বা টোটাল আউটকাম দ্বারা ভাগ করি, আমাদের যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 42/90। এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথে বলেছে দ্য ড্রন বলস আর সেম কালার, তার মানে 2টা বলই সেম কালার হতে হবে। সেম কালার হতে পারে কি কি? হয় রেড রেড অথবা ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাকের জন্য আমাদের ফেভারেবল আউটকাম হবে 7C1 ইন্টু 6C1। কেন হবে সেটা আমরা প্রথম প্রশ্নটা দেখার সময় বলে এসেছি। তাহলে রেডের জন্য কি হবে? রেডের জন্য টোটাল বল ছিল 3টা, সেখান থেকে আমরা একটা তুললাম, তোলার পর আমাদের বল হয়ে গেল 2টা, সেই 2টা থেকে আমরা আরও একটা তুললাম। এটাই হচ্ছে আমাদের রেডের জন্য ফেভারেবল আউটকাম। আমাদের ম্যাথটা হবে P ইজ ইকুয়াল টু বিবি, অর্থাৎ ব্ল্যাক ব্ল্যাকের জন্য 7C1 ইন্টু 6C1 ডিভাইডেড বাই টোটাল আউটকামস 90, প্লাস রেডের জন্য 3C1 ইন্টু 2C1। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর। এবার আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। এখানে বলা আছে দ্য ড্রন বলস আর ডিফারেন্ট কালার। তার মানে প্রথম বলটা ব্ল্যাক হলে
পরেরটা হবে রেড, অথবা প্রথমটা রেড হলে পরেরটা হবে ব্ল্যাক, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন কালার হতে হবে এবং আমাদের এক্সপেরিমেন্টে এই দুইটার যে কোনো একটা আসবে। এখন বলেছে এই দুইটা যে কোনো একটা আসার সম্ভাবনা কত। তো আমরা ম্যাথটা সলভ করি। বি আর এর জন্য আমাদের ফেভারেবল আউটকাম কি হবে? বি এর জন্য হবে 7C1 এবং আর এর জন্য হবে 3C1। এখানে আর এর জন্য কিন্তু 3 থেকে একটা কমে যাবে না, কারণ আমরা প্রথম বলটা কালোটা থেকে তুলেছি, তার মানে 7টা থেকে তুলেছি। বি এর পর যদি বি থাকতো সেক্ষেত্রে আমরা 7টা থেকে একটা কমে 6টা হতো, কিন্তু এখানে বি এর পর আছে আর, তার মানে এখানে দুইটা ভিন্ন জিনিস। আমি এখানে একে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে বিয়ারের জন্য দেখি। এখানে ব্ল্যাক থেকে একটা তোলা হয়েছে, তার মানে এই যে এখানে যে 7টা ব্ল্যাক আছে, এই 7টা ব্ল্যাক থেকে এই একটা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি হবে আমাদের 7C1। এরপর আমরা লাল থেকে একটা তুলবো, যেহেতু আমাদের দুইটা ভিন্ন কালার হতে হবে। লাল থেকে এই যে একটা তুললাম, দেখুন ব্ল্যাকের একটা তোলার পরও কিন্তু লাল কালারের সংখ্যা কনস্ট্যান্ট রয়েছিল। ব্ল্যাকের একটা তোলার পর লাল কালারের বলের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তাই আমাদের এখানে 7C1 হয়েছে। এখানে 3C1ই রয়ে গিয়েছে, এটা 2C1 হয়নি আগের বারের মতো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এটা হচ্ছে বিআরের জন্য ফেভারেবল আউটকাম। আমাদের আরবির জন্য ফেভারেবল আউটকাম কি হবে? আরবির জন্য প্রথমে হচ্ছে আর, এক্ষেত্রে হবে 3C1 ইন্টু ব্ল্যাকের জন্য 7C1। তাহলে আমাদের সম্পূর্ণ ম্যাথটা কি হবে? সম্পূর্ণ ম্যাথটা হবে 7C1 ইন্টু 3C1 প্লাস টোটাল নাম্বার অফ আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছে। এর পরের ম্যাথে বলেছে অ্যাট বেস্ট বা অ্যাট মোস্ট ওয়ান বল ইজ রেড, তার মানে সর্বোচ্চ একটা বল রেড হতে পারবে। আচ্ছা, আমরা এক্সপেরিমেন্টটা করলে আমাদের কি কি ফলাফল বা আউটকাম আসতে পারে সেটা আমরা একটু দেখি আগে। প্রথমে আসতে পারে দুইটাই ব্ল্যাক, এরপর আসতে পারে একটা ব্ল্যাক একটা রেড, এরপর আসতে পারে প্রথমটা রেড পরেরটা ব্ল্যাক, এরপর আসতে পারে দুইটাই রেড। এখন আমাদের বলেছে সর্বোচ্চ বা অ্যাট মোস্ট একটা রেড থাকতে পারবে। এখানে কোনো রেড নেই, তার মানে সর্বোচ্চ একটা রেড এর শর্ত পূরণ করেছে। এখানে একটা রেড আছে, একটার বেশি নেই, তার মানে এটাও শর্ত পূরণ করেছে। এখানেও একটার বেশি রেড নেই, এটাও শর্ত পূরণ করেছে। কিন্তু এখানে একটার বেশি রেড আছে, আমাদের শর্ত ছিল সর্বোচ্চ একটা থাকতে পারবে। শূন্যটা থাকলেও সমস্যা নেই, বিবিতে শূন্যটা আছে, এরকম শূন্য থাকলেও সমস্যা নেই, কিন্তু একটার বেশি হলেই সমস্যা। তাহলে শর্ত অনুযায়ী আমাদের বিবি কাউন্ট হবে, বিআর কাউন্ট হবে, আরবি কাউন্ট হবে, কিন্তু আর আর কাউন্ট হবে না, কারণ আর আর এর দুইটা আর আছে যা একটার বেশি হয়ে যায়। তাহলে আমরা ম্যাচ করব বিবি, বিআর, আরবি এই তিনটা দিয়ে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা বিবি এর জন্য দেখব। বিবি এর জন্য ফেভারেবল আউটকাম কি হবে? 7C1 ইন্টু 6C1, যেটা আমরা আগে করে এসেছি। আরবি এর জন্য কি হবে? আরবি এর জন্য হবে 3C1 ইন্টু 7C1। এবার দেখব বিআর এর জন্য কি হবে। বিআর এর জন্য হবে 7C1 ইন্টু 3C1। আমাদের ফাইনাল ম্যাচটা হবে এই তিনটাকে যোগ করে টোটাল নাম্বার অফ আউটকাম দ্বারা ভাগ করে দিব। ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছি। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। এটা আমার অনলাইনে নেওয়া ফার্স্ট ক্লাস ছিল। আশা করি আজকের ক্লাসটা করে কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা। ফার্স্ট ক্লাস হিসেবে আমি হয়তো ভালো বোঝাতে পারিনি, কিন্তু যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি তা দিয়ে হয়তো আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এই আশা রাখি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।